উদ্দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সড়ক থেকে ফিটনেসবিহীন পরিবেশ দূষণকারী গাড়ি অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, তেল গ্যাস রপ্তানিতে বাধা দেওয়ার হুমকি তেহরানের। এবার বিস্তারিত। সড়ক থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে তিনি নির্দেশ দেন। বায়ু ও শব্দ দূষণ এবং ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালু করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় আজ বাঁধের 16টি জলকপাটের সবগুলি খুলে দেওয়া হয়েছে। বেলা 11:30টার দিকে এসব জলকপাট বা স্পিলওয়ের 6 ইঞ্চি খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। আজ সকাল 9টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল 104.8 MSL, যেখানে বাঁধটির সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 ফুট MSL। বৃষ্টিপাত কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমায় পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকপাটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। পঞ্চাশ বছর ধরে রশি টেনে নৌকায় নদী পার হচ্ছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। দুর্ভোগ লাঘবে প্রায় 4.5 বছর আগে সেতু নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। ফলে নদী পার হতে নৌকাই এখনও তাদের একমাত্র ভরসা। এভাবেই রশি টেনে নৌকায় নদী পার হয় নূরপুর, আলীপুর, সোনাপুর, বৈঠাখাই ও হাসনবাহার গ্রামের মানুষ। সময় বদলেছে, কিন্তু বদলায়নি নদী পারাপারের এই চিত্র। বর্ষা কিংবা পাহাড়ি ঢলে খাসিয়ামারা নদীর স্রোত বাড়লে ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, নারী ও রোগীদের। স্কুলের ছাত্রছাত্রীরা কলেজে স্কুলে যাওয়া আসা করতে পারে না। এখন রুগী লইয়া আসা যাওয়া করতে সমস্যা দেখা দেয়। এই ব্রিজের কারণে আমরা দুর্গতির মাঝে আছি। স্থানীয়রা জানান, কোনো সেতু না থাকায় বাধ্য হয়ে গত 50 বছর ধরে এভাবে রশি টেনেই নদী পার হচ্ছেন তারা। দীর্ঘদিনের দাবির পর 2022 সালের ফেব্রুয়ারিতে 75 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED, কিন্তু সেটি এখনো চালু হয়নি। ব্রিজটা এই দিকে হয় না। হ্যাঁ, ব্রিজটা হইলে আমরা মনে করেন এই যে গাড়ি ঘোড়া আমরা সহজ হইতো, মানুষের কষ্ট মানে মুছে যাইতো। বেশি বন্যা হইলে, পানি হইলে নদী দিয়ে দড়ি দিয়েও মানুষ পারাপার করতে পারে না। অসুবিধার মাঝে আছি আমরা। LGED জানিয়েছে, সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। আর দুই সাইডের অ্যাপ্রোচের মধ্যে এক সাইডে অ্যাপ্রোচ হয়ে গেছে। আমরা কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। বিভিন্ন সময় ঠিকাদারকে মৌখিকভাবে টাকাটা দিচ্ছি। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে এই অঞ্চলের মানুষকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। সামান্য বেতনের স্কুল দপ্তরি, অথচ কাজ করছেন অনেক বড়। 12 বছর ধরে নিজের রোজগারের টাকায় লাগিয়ে যাচ্ছেন গাছ। যেখানে ফাঁকা জায়গা পান সেখানেই তিনি চারা রোপণ করেন। অনুকরণীয় এই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, বাড়ি কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই চিন্তা থেকে শুরু। এখন পর্যন্ত লাগিয়েছেন 12,000-এর বেশি গাছ। এর মধ্যে ফুল ও ফলের চারাও রয়েছে।
জেলা শহরের তারামন বিবি সড়ক আর হলখানা ইউনিয়ন থেকে পৌরসভা পর্যন্ত দীর্ঘ সড়ক জুড়ে শোভা পাচ্ছে আনোয়ারের লাগানো গাছ। রয়েছে রোড ডিভাইডারের সোনালু, বকুল ও কৃষ্ণচূড়া। গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও করেন তিনি। শহরের জন্য আমি রোড ডিভাইডেড অর্থাৎ বিভাজনগুলোতে আমি ফুলের বাগান করেছি। যেই বাগানগুলো আগে আবর্জনায় গন্ধ ছড়াতো, এখন সেই বাগানগুলোতে প্রস্ফুটিত ফুলের সুবাস ছড়াচ্ছে। আমি চতুর্দিকে কৃষ্ণচূড়ার গাছ রোপণ করেছি, দুটো ফুলের বাগান করেছি, যে মানুষগুলো, অসুস্থ মানুষগুলো যেন দেখে স্বস্তি তারা যেন পায়। তিনি শুধু বৃক্ষরোপণ করছেন না, এবং আমি মনে করি এর পাশাপাশি তিনি মানুষকে অনুপ্রাণিত করে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পেরেছেন। প্রতিটি গাছের পাতা আর ফুলে ফুলে ছড়িয়ে আছে এই বৃক্ষপ্রেমীর ভালোবাসা ও ইচ্ছে শক্তি। জীবনের শেষ সময় পর্যন্ত গাছ লাগিয়ে যেতে চান আনোয়ার হোসেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে প্রান্তিক পোলট্রি খামারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাঙ্গাইলে প্রান্তিক খামারি সমাবেশ ও মত বিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, খাদ্য নিরাপত্তার বিষয় মাথায় রেখে সবাইকে পথ চলতে হবে। খামারিদের ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই শিল্প যাতে আরও এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সাথে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক বয়জার রহমান, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী, মহাসচিব এম সাফির রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ উসমান গনি। এই খামারিরা কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বে, যেটা ঋণ সুবিধার তারা কথা বলছিল। অবশ্যই তারা যাতে ঋণের সুবিধা পায়, মানুষকে সচেতন থাকতে হবে যাতে করে এই শিল্পটি আমরা টিকে রাখতে পারি এবং মানুষের যে চাহিদা, প্রোটিন চাহিদা, সেটি পূরণ করতে পারি। আন্তর্জাতিক পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড IRGC। সর্বশেষ হামলা পাল্টা হামলায় আরও বিস্তৃত হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত। একদিকে ইরানের বিভিন্ন শহরে মার্কিন বিমান হামলা, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC জানিয়েছে, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। জর্ডানে দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CBS নিউজ। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান AI সেন্টার ধ্বংসের দাবি করেছে IRGC। এর আগে সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলায় ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ। তেহরানের নজরদারি ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। ইরানের দক্ষিণ অঞ্চলের লার, জাস্ক, সিরিক, বুশেহের ও বন্দর আব্বাস সহ কাশেম দ্বীপ, আহবাজ এবং ইয়াজাদ শহরে এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী হরমোজান প্রদেশে মার্কিন হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি IRGC করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে সেন্টকম। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে BRB কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই গুরুত্বহীন মনে করলেও ব্যক্তিগত অর্জন, দলের সম্মান এবং আর্থিক দিক থেকে এই ম্যাচের গুরুত্ব কম নয়। সেই লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ কিলিয়ান এমবাপ্পের। মিয়ামি স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু হবে রাত ৩টায়। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ৯৮ ও ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শিরোপার আশা চূর্ণ হলেও টিকে আছে ফরাসিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। আর্জেন্টিনা লিওনেল মেসির সমান ৮ গোল এমবাপ্পের, তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে গোল পেলে গোল্ডেন বুটের সম্ভাবনা উজ্জ্বল হবে তার। এবার না হলেও পরের বিশ্ব আসরের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ফরাসি তারকা। তবে কোচ হিসেবে এটাই যে শেষ ম্যাচ হতে যাচ্ছে দিদিয়ে দেশমের। ২০১২ সালে জাতীয় দলে দায়িত্ব নেওয়া দেশমের অধীনে ১৮৪ ম্যাচে ১২০টি জয় পেয়েছে ফ্রান্স। তার নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ ও উয়েফা নেশনস লিগ জিতেছে দলটি। এছাড়া ২০১৬ ইউরো এবং ২০২৫ নেশনস লিগে রানার্স আপ হয় ফরাসিরা। দেশমে বিদায় ম্যাচকে তাই রাঙাতে চায় ডেম্বেলেরা। ম্যাচে কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও ব্যক্তিগত মাইল ফলকের কথা বিবেচনায় শুরুর একাদশে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। জিততে পারলে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটি হবে থ্রি লায়ন্সদের সর্বোচ্চ সাফল্য। যদিও ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানান, আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে হ্যারি কেনরা। তাই নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ। সমান ৬ গোল নিয়ে পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহাম। তাদেরও সুযোগ আছে এই ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুটে দাবিদার হওয়ার। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসও বেশ পুরনো। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে এটি ছিল না। ১৯৩৪ সালে প্রথমবার চালু হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফিফা তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ৬ বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে ৪ বার জয় পেয়েছে তারা। ফ্রান্স এই নিয়ে খেলবে ৫ বার। এছাড়া উরুগুয়ে, পোল্যান্ড আর সুইডেন প্রত্যেক দলই খেলেছে ৩ বার করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সড়ক থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী গাড়ি অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, তেল গ্যাস রপ্তানিতে বাধা দেওয়ার হুমকি তেহরানের। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে প্রান্তিক পোলট্রি খামারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাঙ্গাইলে প্রান্তিক খামারি সমাবেশ ও মত বিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, খাদ্য নিরাপত্তার বিষয় মাথায় রেখে সবাইকে পথ চলতে হবে। খামারিদের ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই শিল্প যাতে আরও এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সাথে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক বয়জার রহমান, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী, মহাসচিব এম সাফির রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ উসমান গনি। এই খামারিরা কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বে, যারা ঋণ সুবিধার তারা কথা বলছিল। অবশ্যই তারা যাতে ঋণের সুবিধা পায়, মানুষকে সচেতন থাকতে হবে যাতে করে এই শিল্পটি আমরা টিকে রাখতে পারি এবং মানুষের যে চাহিদা, প্রোটিন চাহিদা, সেটি পূরণ করতে পারি।